আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে গণতন্ত্র ও গণতন্ত্রায়ন এই কোর্সটি নিয়ে আলোচনা করব। এই কোর্সটির যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি। আমলাতন্ত্র সম্পর্কে আমরা অনেকেই কম বেশি আমরা জানি। জাতি রাষ্ট্রের অভ্যুদয়ের সাথে সাথে সাধারণত আমলাতন্ত্রের বিকাশ লাভ করে। আমলাতন্ত্র এমন কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সেটি আধুনিক সমাজ ব্যবস্থা এবং সামাজিক এবং রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে এটি গড়ে ওঠে। প্রাচীনকালে আমরা আমাদের বিভিন্ন কারিগরি প্রয়োজনে এবং আমাদের বিভিন্ন সমাজ বাস্তবতার নিরীক্ষে আমাদের আমলাতন্ত্রের বিকাশ লাভ ঘটে। মধ্যযুগের শেষার্ধের সময় সাধারণতভাবে আমরা মিশরের জলপথ যখন নিয়ন্ত্রণ করা হয়, যোগাযোগ ব্যবস্থা যখন উন্নতি করা হয়, কর সংগ্রহ পদ্ধতি যখন উন্নতি সাধন করা হয় এবং 1800 ও 19বিংশ শতাব্দীতে সাধারণত ইউরোপে এবং বিংশ শতাব্দীতে পৃথিবীর সকল স্থানে পৃথিবীর সকল রাষ্ট্রে আমরা আমলাতন্ত্রের যে একটি ঘটনার বা আমলাতন্ত্র পরিচালনা করার যে একটি নিয়ম পদ্ধতি সেটির জন্ম এবং বিকাশ সম্পর্কে আমরা অবগত হই। তো আমলাতন্ত্র তাই সমাজ ব্যবস্থাকে আমাদের একত্রিত করেছে, আমাদের জীবনযাত্রা প্রণালীতে আমাদের পরিবর্তন এনেছে এবং সর্বোপরি আমাদের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে একটি পট পরিবর্তনের ভিত্তি হিসেবে আমরা আমলাতন্ত্রকে আমরা চিহ্নিত করে থাকি। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি শব্দটির উৎপত্তি ঘটেছে ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ হচ্ছে ক্রেটিয়া থেকে। ব্যুরো শব্দের অর্থ হচ্ছে টেবিল বা ডেস্ক, আর ক্রেটিয়া শব্দের অর্থ হচ্ছে শাসন। সুতরাং এই জন্য ব্যুরোক্রেসি শব্দটিকে আমরা ডেস্ক গভর্নমেন্ট বা টেবিল শাসন ব্যবস্থা সাধারণতভাবে বলে থাকি। রাষ্ট্রের প্রশাসনিক কার্য যারা স্থায়ীভাবে নিযুক্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদেরকে আমরা সাধারণভাবে বলে থাকি আমলা। আর এদের দ্বারা পরিচালিত যে একটি শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাটাকে আমরা বলে থাকি আমলাতন্ত্র। আমরা যদি অন্যভাবে বলি তাহলে সাধারণত সরকারের যে বৃহৎ যে একটি কর্মশালা আছে, সেই কর্মশালার এক বৃহৎ যে একটি সংগঠন, সেই সংগঠনের কাজটিকে যারা এই কাজটিকে যারা খুব দক্ষতার সাথে এবং খুব পারদর্শিতার সাথে যারা করে থাকে, এই বিশেষ একটি এই বৃহদায়তন যে একটি জনসমাজ, সেই জনসমাজের যে একটি গোষ্ঠী সেটিকে আমরা সাধারণভাবে বলে থাকি আমলাতন্ত্র। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা আমরা জানি অপরিসীম। আমলাতন্ত্রের শাসন ব্যবস্থার দক্ষতা এবং তাদের কর্মস্পৃহা আসলে বহু অংশে নির্ভরিত হয় আসলে তাদের কে যারা সহযোগিতা করছে এদের উপরেই। তো সরকার তার রাষ্ট্র পরিচালনার যে একটি কার্যক্রম এটি তখনই সফলভাবে সম্পূর্ণ করতে পারে যখন রাষ্ট্রে আমলারা অত্যন্ত দক্ষতা এবং নিপুণতার সাথে তাদের দৈনন্দিন কর্মকাণ্ডগুলো যখন পরিচালিত করে। এজন্য আমলাতন্ত্রকে আমরা একটি বৃহদায়তন এবং একটি উপযোগী শাসন ব্যবস্থা হিসেবে আমরা দেখে থাকি। তো আমলাতন্ত্রের যে আমরা জানি আমলাতন্ত্র একটি অপরিহার্য সংগঠন এবং এটি আসলে ব্যাপক অর্থে এটি ব্যবহৃত হয়ে থাকে এবং আমলাতন্ত্রের যে একটি বৃহদায়তন যে একটি সংগঠন, এই সংগঠনটাকে সফলতার জন্য আমাদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আমরা আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখে থাকি। সেগুলো নিয়ে তোমাদের সাথে এখন আমি আলোচনা করব। যেমন হচ্ছে পদস্যোপান নীতি। আমরা জানি
যে আমলাতন্ত্রের পদস্যোপান নীতি বলতে বোঝানো হয় যে আমলাতন্ত্রের যে ধারাবাহিক যে একটি ক্রমবিকাশ, উচ্চতর কর্মকর্তা থেকে একদম অধস্তন কর্মকর্তা কর্মচারীবৃন্দ পর্যন্ত তাদের যে চেইন অফ কমান্ড, সেটাকে আমরা পদস্যোপান নীতি বলে থাকি। যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার দক্ষতা এবং যোগ্যতার সাপেক্ষে সে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিযুক্ত লাভ লাভ করেছে এবং সে তার অধস্তন কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আদেশ উপদেশ প্রদান করবে এবং অধস্তন কর্মকর্তা সেটি অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তার যে নিয়ম নীতি আদেশ নিষেধ সেটি অবশ্যই মেনে চলবে। এবং এই ক্ষেত্রে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধস্তন কর্মকর্তার মধ্যে তাদের কাজের মধ্যে একটি সমন্বয় সাধন হবে, তাদের মধ্যে একটি শৃঙ্খলা বজায় থাকবে এবং প্রত্যেকে যে যার নিজস্ব দায়িত্ব তার নিজ নিজ জায়গা থেকে অবস্থান করবে। এটিকে আমরা সাধারণভাবে বলে থাকি পদস্যোপান নীতি। আমলাদের একটি নির্দিষ্ট কর্মপরিধি আছে। সেই কর্মপরিধি বলতে বোঝানো হয় যে কর্মপরিধিটি হচ্ছে প্রজাতন্ত্রের এর কর্তৃক নিযুক্ত এবং প্রত্যেকটি কর্মচারী বা কর্মকর্তা তাদের এই স্ব দায়িত্বগুলো সঠিকভাবে এবং নিপুণতার সাথে সেটি পালন করবে। আমলারা তাদের সময় জ্ঞানের ভিত্তিতে তারা তাদের দৈনন্দিন অফিস ওয়ার্ক বা যেগুলোকে আমরা বলে থাকি তাদের ফাইল ওয়ার্কগুলো সেগুলো করে থাকে এবং সেই কাজে অবশ্যই একটি নিয়ম নীতি এবং নিয়মানুবর্তিতা তাকে অনুসরণ করতে হয়। যে আমলারা সাধারণত হচ্ছে নিয়মানুগ হন, যে সব কিছুকে তারা নিয়মের মধ্যে রেখে বা নিয়ম কর্তৃক নিয়ন্ত্রিত হয়েই তারা তাদের কাজকর্মগুলো বা কর্মকাণ্ডগুলো সম্পাদন করেন এবং প্রশাসনকে আরও গতিশীলতা আনয়নের জন্য আমলারা তাদের নিত্য নৈমিত্তিক তাদের আরও বেশি নিয়মানুবর্তিতা প্রদর্শনের মাধ্যমে তারা তাদের সফলতার সাথে কর্মকাণ্ডগুলো সম্পাদন করে। আমাদের যে কর্মকাণ্ড বা আমাদের যে একটি সংগঠন, আমলাতন্ত্রকে আমরা একটি স্থায়ী সংগঠন হিসেবে আমরা দেখি যে একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত আমলারা তাদের কর্মে নিযুক্ত থাকেন এবং সেই বয়সসীমা যখন অতিক্রান্ত হয়ে যায় তখন তারা তাদের অবস্থান থেকে তারা অবসরপ্রাপ্ত হন। এবং এভাবে দেখা যায় যে আমলাদের যে কর্মকাণ্ডগুলো এবং তাদের যে চাকুরি সেটির একটি স্থায়িত্ব থাকে। আমলারা যে সকল আদেশ উপদেশ দিয়ে থাকে সেটি সাধারণত হচ্ছে লিখিত এবং সেটি প্রশাসনিক আইন সিদ্ধান্ত এবং নিয়মকানুন সমূহ সব কিছু এগুলো ও দাপ্তরিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং লিখিত তো আইন প্রণয়ন করে থাকে বলে জনগণের কাছে তারা জবাবদিহি করে তোলে। তো আমলাতন্ত্রের যে কর্মকাণ্ডগুলো তাদের একটি নিরবচ্ছিন্নতা তারা বজায় থাকে। এর অর্থ হচ্ছে এটি যে আমলাতন্ত্রের যে কাজকর্মগুলো যখন আমলারা করে থাকে সেটি একটি নিরবচ্ছিন্ন দায়িত্বের মাধ্যমে করে থাকে। যে সরকার এবং সরকারের যে প্রশাসনের যে উত্থান পতনের হলেও আমলারা সাধারণত তারা তাদের নিজ নিজ অবস্থানে তারা স্থায়ী থাকে এবং আমলাদের এই যে একটি শৃঙ্খলা বোধ আছে, তাদের কাজের একটি কর্মপরিধি আছে এবং তারা পেশাগত যোগ্যতার ভিত্তিতে তারা নিয়োগপ্রাপ্ত হন এবং তারা প্রশিক্ষিত হন। আমলারা একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে তারা সরকারি চাকরিতে নিযুক্ত হন এবং তাদের ওই বয়সসীমা পর্যন্ত তারা তাদের অবস্থানে তারা সচল থাকেন এবং তাদের ওই অবস্থানে বজায় থাকার জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের দৈনন্দিন অফিসের কর্মকাণ্ডগুলো আরও বেশি দক্ষতার সাথে তারা সম্পাদন করতে পারে। তো আমলাদের এই যে সকল যে বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমলারা যে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে তারা তাদের কর্মপরিধি বিভিন্ন কর্মকাণ্ডগুলো করে থাকেন। তো এজন্য আমলাদের যে গুরুত্ব বা আমলাদের যে মাহাত্ম্য, বিশেষ করে আধুনিক রাষ্ট্র
ব্যবস্থায় বা আমাদের মতো যে সকল দেশে উন্নয়নশীল শাসন ব্যবস্থা বিরাজ করছে সেই সকল দেশে আমাদের এই এই ভূমিকা বা আমাদের কর্মকাণ্ড অত্যাধিক। তো আধুনিক রাষ্ট্র বা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় যদি আমরা এখন আমাদের ভূমিকার সম্বন্ধে আমরা এখন আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখব যে আমরা সাধারণত আইন প্রয়োগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে তারা ভূমিকা রাখেন। যে অনেক সময় দেখা যায় যে উন্নয়নশীল দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের যে অংশগ্রহণের যে একটি জায়গা সেটি আসলে অনেক অংশেই কিন্তু থাকে না, এবং এই জায়গাটি তারা আমলারাই সেই দায়িত্বটি যথার্থভাবে তারা পালন করে থাকেন। এবং এই এমনকি দেখা যায় যে অনেক সময় যদি আইনসভা যদি না থাকলেও আইনসভার সদস্যদের সাথে সব ধরনের আইনি জটিলতা কিন্তু অনেক সময় কিন্তু বোঝা সম্ভব নয়, যেহেতু তারা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ। বরং এই ক্ষেত্রে আইনসভার সদস্যদের এই রাজনৈতিক এবং যে সকল আইনি জটিলতাগুলো সফলতার সাথে ব্যাখ্যা প্রদান করে থাকে আমলারা। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও নীতি গ্রহণের ক্ষেত্রে আমলারা সরকারকে এবং সরকারের যে প্রশাসন যন্ত্রকে তারা তাদের সহযোগিতা করে থাকে। সাধারণত দেখা যায় যে সরকার তাদের সকল কর্মকাণ্ডের জন্য জনসাধারণের কাছে কিন্তু দায়বদ্ধ থাকে, এবং এই যে দায়বদ্ধতা থাকার কারণে জনগণের কাছে তাদের দৈনন্দিন কাজের কিন্তু হিসাব নিকেশ দিতে হয়। এবং এই হিসাব নিকেশ দেওয়ার ক্ষেত্রে আমরা সরকারকে এবং সরকারের প্রশাসন যন্ত্রকে তারা সাহায্য করে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রেও আমলারা আমাদেরকে অনেক রকমের সাহায্য করে। যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতার অভাব হলে এছাড়া রাজনৈতিক যে শাসকগণগুলো অনেক সময় দেখা যায় যে যদি কোনো কারণে অদক্ষতা বা তাদের অভিজ্ঞতা কম হবার কারণে প্রশাসন যন্ত্র পরিচালনা করার ক্ষেত্রে যদি সমস্যার দেখা দেয়, তখন দেখা যায় যে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। এবং এই অস্থিতিশীল সময় আমলারা সরকারকে এবং সরকারের প্রশাসনকে তারা তাদের বুদ্ধিমত্তা এবং তাদের পারদর্শিতার ভিত্তিতে সাহায্য করে থাকে। এছাড়া আমলারা বিভিন্ন বিচার সংক্রান্ত কাজও এইসব উন্নয়নশীল রাষ্ট্রে করে থাকে। যেমন অনেক সময় দেখা যায় যে আধুনিক কালে অনেক সময় দেখা যায় যে কিছু বিবাদ বা বিবাদকে নিষ্পত্তি করার জন্য প্রশাসনিক বিচারালয়ের পরিবর্তে অনেক সময় প্রশাসনিক সংস্থাগুলোর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। যেমন শিল্প বিষয়ক বিভিন্ন ট্রাইব্যুনাল, ভাড়া নিয়ন্ত্রক, এই ধরনের যে বিচার কার্যগুলো সেগুলো সাধারণত প্রশাসনিক যন্ত্রকে উপরে ভিত্তি করেই করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমলারা দক্ষতার সাথে সেই কাজগুলো করে থাকে। এছাড়া সরকার এবং জনসাধারণের মধ্যে যে একটি সেতু বন্ধন স্থাপন করার যে কাজটা, যে সরকারের কাজগুলো সঠিকভাবে সম্পাদন করার মাধ্যমে জনসাধারণের যে চাওয়া পাওয়াগুলো সরকার সেগুলো পূরণ করে থাকে। এবং এই যে সরকার এবং জনসাধারণের মধ্যে যে কাজের ভিত্তিতে তাদের মধ্যে যে একটি সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কগুলো সঠিকভাবে যেন নিয়মনিবর্তিতার ভিত্তিতে এবং সেগুলো যেন সফলতার সাথে হয়ে থাকে, এই বিষয়টি আমলারা সরকারকে সাহায্য করে থাকে। এছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্পন্ন করার ক্ষেত্রেও তাদের উন্নয়নশীল বিশ্বে আমলারা সাহায্য করে থাকে। যে আমাদের দেশের মতো যে সকল দেশ উন্নয়নশীল, তাদের দেশের নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নতুন অর্থনৈতিক সেক্টরগুলোকে চিহ্নিত করা, সেই সেক্টরগুলোকে বরাদ্দ নিশ্চিত করা এবং সেই বিষয়গুলোকে সম্পর্কে সরকারের সাথে পরামর্শ করে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, এই বিষয়গুলো আমরা করে থাকি। এছাড়া শাসন কার্যের যে ধারাবাহিকতা রক্ষা করা, সেই কাজটিও আমাদের দ্বারাই হয়ে থাকে। কারণ আমরা
সরকারের উত্থান পতনের হলেও কিন্তু আমলারা তাদের নিজ নিজ অবস্থানে নিয়ে সবসময় স্থায়ী থাকে, এবং এজন্য দেখা যায় যে নতুন সরকার ক্ষমতায় এলে পুরনো সরকারের যে কাজকর্ম সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তারা অজ্ঞ থাকে, এবং এই বিষয়গুলোকে এই আমলারাই সামনে ফুটিয়ে আনে। এবং এক্ষেত্রে দেখা যায় যে শাসন কার্যের যে একটি ধারাবাহিকতা, বা আমরা বলতে পারি যে উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটি অব্যাহত রাখার ক্ষেত্রে আমলারা কাজ করে। এছাড়া বিদেশের সাথে সম্পর্ক রক্ষা করা, বিভিন্ন অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা, এবং এক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটি সুন্দর যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে প্রত্যেকের সাথে প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে যে একটি সুসম্পর্ক বজায় রাখা, নিজ দেশের ভাবমূর্তিটা অন্য রাষ্ট্রের সামনে ইতিবাচকভাবে তুলে ধরা, সেই বিষয়টির কাজটি আমরারা করে থাকি। এছাড়া রাষ্ট্রে যদি কোনো, যেহেতু উন্নয়নশীল দেশে আমলাদের ভূমিকা নিয়ে আলোচনা করছি, যে কোনো কারণে যদি এই উন্নয়নশীল বিশ্বের রাষ্ট্রের অভ্যন্তরে কোনো রকমের আইন শৃঙ্খলা জনিত কোনো জটিলতা দেখা দেয়, সেই জটিলতাগুলোকে সফলতার সাথে নিরসন করার ক্ষেত্রেও কিন্তু আমলারা যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তো আধুনিক রাষ্ট্রে আমলাদেরকে তাদের এই যথেচ্ছ পরিমাণ তাদের এই অবদানের জন্য অনেক সময় দেখা যায় যে আমলারা অনেক ক্ষেত্রে কিন্তু স্বেচ্ছাচারী হয়ে ওঠে, বা তাদের অনেক ধরনের কর্মকাণ্ডের মাধ্যমেও তাদের মধ্যে একটি স্বেচ্ছাচারী মনোভাব আমরা অনেক সময় পোষণ করতে দেখি। তো এজন্য আমলাতন্ত্রকে আমাদের কখনো কখনো আমাদের নিয়ন্ত্রণ করার কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিয়ে থাকে। তো এখন আমরা আসলে আমলাতন্ত্রকে কিসের ভিত্তিতে এবং কিভাবে আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই বিষয়টি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। একটি আছে হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমলাতন্ত্রকে অনেক সময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মাধ্যমে আমলাদের যে নিয়োগ পদ্ধতি, প্রশিক্ষণ এবং সামাজিক ব্যবস্থার ভিত্তিতে আমলারা আসলে অনেকাংশে কিন্তু নির্ভরশীল। বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা সৃষ্টি করা, শৃঙ্খলা রক্ষা করা, এবং যে ক্রমচ্ছ যে একটি শ্রেণীবিন্যাস যে গঠিত হয়, সেই শ্রেণীবিন্যাস কাঠামোকে স্বীকৃতি প্রদান করা, এই ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এছাড়া দেখা যায় যে গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি না কেন, সকল রাজনৈতিক কর্মকাণ্ডেরই কিন্তু অর্থ দপ্তর বা সরকারের বিভিন্ন কর্মচারীদের সংখ্যা, তাদের বেতন ভাতা, পদোন্নতি, এই সকল বিষয়গুলো কিন্তু আসলে সাধারণত সরকারই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সের কথা বলতে পারি, আমরা ব্রিটেনের কথা বলতে পারি। তো এই সকল দেশের এই যে অভ্যন্তরীণ তাদের যে নিয়োগ পদ্ধতি কাঠামো এবং তাদের বেতন ভাতা, আনুষঙ্গিক সুযোগ সুবিধা, এর মাধ্যমে তাদের এই যথেচ্ছ ক্ষমতাটাকে কিছুটা হলেও তারা অভ্যন্তরীণভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে আমরা অনেক সময় রাজনৈতিকভাবেও নিয়ন্ত্রণ আমরা করতে পারি। যেমন রাজনৈতিক নিয়ন্ত্রণ বলতে এখানে আইনসভা, মন্ত্রিসভা, এরপরে রাজনৈতিক দল, বিভিন্ন চাপ সৃষ্টিকারী এই গোষ্ঠীটির মাধ্যমে আমলাদের অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি। আইন বিভাগের হাতে যেহেতু আমলাদের নিয়োগ অনুমোদনের ক্ষমতা তাদের থেকে থাকে, তো এজন্য এভাবে আইনসভা তাদেরকে নিয়ন্ত্রণ করে। আবার ঠিক একইভাবে বিভিন্ন, আমরা যদি ব্রিটেন এবং ভারতবর্ষে আইনসভার বিভিন্ন কমিটির কথা যদি আমরা বিভিন্ন কমিটির মাধ্যমে তাদের আমাদের কাজকর্ম সবসময় সজাগ দৃষ্টি রাখতে পারে। তো এর অর্থ হচ্ছে এটি যে অনেক সময় সরকারের এই যে সুশীল সমাজ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এ সকল যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো যদি তাদের তীক্ষ্ণ দৃষ্টি বা তাদের যে একটি সুনজর, সেই সুনজরটি যদি আমলাদের কাজকর্মের উপরে অনেক সময় থাকে, তখন আমরা দেখব যে আমলারা তাদের কিন্তু কাজের বাইরে বা আমলারা অনেক সময় তাদের এখতিয়ারের বাইরে অনেক সময় কিছু করতে কিন্তু পারবে না। তো এক্ষেত্রে দেখা যায় যে আমলাদেরকে আমরা এভাবে
আমরা অনেক সময় পরোক্ষভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন আইনসভার মাধ্যমেও আমরা আমাদের নিয়ন্ত্রণ করি, যেমন প্রশ্ন তোলা, অতিরিক্ত প্রশ্ন এবং প্রস্তাব আনয়নের মাধ্যমে, স্থগিত প্রস্তাব উত্থাপনের মাধ্যমে, অনুসন্ধানী বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে, প্রস্তাবিত নতুন আইন শুনানির মাধ্যমে, এছাড়া বার্ষিক বাজেটের শুনানির মাধ্যমেও আমরা আইনসভার মাধ্যমে বা জাতীয় সংসদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া আরেকটি উপায়, যেটির উপায়ের মাধ্যমে আমরা আমলাদের নিয়ন্ত্রণ করতে পারি, সেটি হচ্ছে বিচার বিভাগের মাধ্যমে, যেমন ইনজাংশন, প্রোহিবিশন, হিবিয়াস কার্পাস, কিউ ওয়ারেন্টো এবং অনেক সময় যে ম্যান্ডামাস, এই সকল যে বিশেষ আইনি যে অনুচ্ছেদগুলো আছে, সেই অনুচ্ছেদের মাধ্যমে আমরা আমলাদের এবং আমলাদের কর্মকাণ্ডের উপর তাদের নজরদারির মাধ্যমে এবং খবরদারির মাধ্যমে আমলাদের কর্মকাণ্ডকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং এক্ষেত্রে যেটি দেখা যায় যে আমলারা তখন তাদের যেহেতু আমলারা সকল কাজকর্মগুলো, প্রশাসনিক কাজকর্মগুলো আমলাদের দ্বারাই সম্পন্ন হয়ে থাকে, এজন্য আমলারা অনেক সময় তখন আর তাদের এখতিয়ারের বাইরে বা নিয়ন্ত্রণের বাইরে কোনো কাজ করতে সেই বিষয়ে আর কোনো সম্মত হবে না, এবং তারা নিজ এখতিয়ারের মাধ্যমেই তারা তাদের কর্মকাণ্ডগুলো সম্পন্ন করে থাকবে। তো এভাবে আমরা আমলাদের তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করার মাধ্যমে উন্নয়নশীল বিশ্বে তাদেরকে আমাদের একটি গ্রহণযোগ্য অবস্থানে আমরা আনতে পারি। ম্যাক্স ওয়েবার একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী বা সমাজ দার্শনিক আমরা বলতে পারি। তো এই ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম তিনি হচ্ছেন আমলাতন্ত্রের সার্থক একজন বক্তা, এবং তিনি আমলাতন্ত্রকে একটি সুন্দর আইনগত এবং যুক্তিসঙ্গত একটি মডেল হিসেবে চিহ্নিত করেছেন। তার দি এসেস ইন সোশিওলজি নামক গ্রন্থে তিনি আমলাতন্ত্রকে একটি সফল এবং একটি যুগান্তকারী একটি সংগঠন হিসেবে ব্যাখ্যা প্রদান করেছেন, এবং তিনি যে আমলাতন্ত্রের সম্পর্কে যে ধারণাগুলো পোষণ করেছেন, সেই বিষয়টি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। আমলাদের অবশ্যই কর্তৃত্ব এবং ক্ষমতা থাকতে হবে। আমলারা তাদের নিজ একটি দপ্তর থাকবে, দপ্তরের অধীনে তারা কর্মকাণ্ড সম্পাদন করবে। আমলাদের তাদের দক্ষতার সাথে কাজ করার জন্য আমলাদের অবশ্যই তাদের নিজ একটি দপ্তর দিতে হবে। তাদের অবশ্যই কিছু ক্ষমতা প্রদান করতে হবে তার অধস্তন কর্মকর্তাদের, সে যেন নিয়ন্ত্রণ করতে পারে তার পারদর্শিতার মাধ্যমে, এবং যখনই তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা অবশ্যই প্রদান করতে হবে, না হলে প্রশাসনিক কাজকে আমলারা তাদের রুটিন ওয়ার্ক হিসেবে তারা অনেক সময় করবে না। এজন্য ম্যাক্স ওয়েবারের মতে আমলাদের অবশ্যই কর্তৃত্ব থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। আমলাদের একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা রাখতে হবে, এবং একটি বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমলারা চাকরিতে নিয়োগপ্রাপ্ত হবেন, এবং তাদের সময়সীমা, তাদের বয়সের সময়সীমা শেষ না হওয়ার আগ পর্যন্ত তারা নিজ অবস্থানে তারা বহাল থাকবেন, এবং যখন তাদের কাজের একটি স্থায়িত্ব থাকবে, তখনই কিন্তু তারা তাদের প্রশাসনিক এই কাজগুলোকে আরও সফলতার সাথে করবার চেষ্টা করবে। তাদের মধ্যে অবশ্যই দায়িত্ব বন্টন করতে হবে, যে বিশেষ ক্ষেত্রে বা যে ব্যক্তি, যে আমলা বিশেষ কাজে পারদর্শী তাকে সেই কাজে অভ্যস্ত করে দেওয়া। তো এক্ষেত্রে দেখা যাবে যে প্রশাসনিক কর্মকাণ্ডে যারা কর্মরত কর্মকর্তা বৃন্দ, তাদের কাজের দায়ভার কিছুটা হলেও কমবে, এবং এর সাথে সাথে যে জিনিসটি হবে সেটি হচ্ছে এক একটি সেক্টরে এক একজন আমলা পারদর্শী হয়ে উঠবে, এবং ঠিক আমলারা যখন তাদের অধস্তন কর্মকর্তাদের দায়িত্বগুলো বন্টন করে দিবে, এবং তাদের মধ্যেও সেই বন্টনের ক্ষেত্রেও অবশ্যই একটি শ্রম বিভাগ থাকবে, যে অধস্তন কর্মকর্তারা দপ্তরের যে কাজে
যে করতে আগ্রহী বা যে যে কাজে বিশেষ পারদর্শী, সেই বিশেষ পারদর্শী কাজটাই যেন আমরাও ঠিক একইভাবে তাদের অধস্তন কর্মকর্তাদের মাধ্যমে বন্টন করে থাকবে। আমলাদের অবশ্যই একটি সুষ্ঠু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেহেতু তারা প্রশাসনকে পরিচালনার যন্ত্র হিসেবে তারা পরিচিত, এবং প্রশাসনকে পরিচালনা করতে তাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণের প্রয়োজন হবে। আমলাদের দাপ্তরিক কাজগুলোকে একটি লিখিত দলিলের মাধ্যমে সেটি প্রকাশ করতে হবে, কারণ সেটি রাষ্ট্রের চূড়ান্ত একটি ক্ষমতা বলতে পারি, এবং এটির মাধ্যমে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র পরিচালিত হয়ে থাকে, এবং এজন্য তাদের কর্মকাণ্ডগুলোকে দৈনন্দিন কর্মকাণ্ডগুলোতে লিখিত দলিলের মাধ্যমে সেটিকে প্রকাশ করতে হবে। তাদের অবশ্যই পদসোপান নীতি থাকতে হবে, তাদের অবশ্যই তাদের দক্ষতার ভিত্তিতে এবং তাদের পারদর্শিতার ভিত্তিতে তারা আরও উচ্চ পদে আসীন হবে, এবং এক্ষেত্রে দেখা যাবে যে আমরা তাদের দৈনন্দিন কাজগুলো আরও সফলতার সাথে করবার চেষ্টা করছে, এবং তাদের অবশ্যই একটি নিয়মকানুন এবং শৃঙ্খলার ভিত্তিতে তারা কাজ করবে। তো এই সকল যে ধারণাগুলো আমাদের জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র সম্পর্কে বলেছিল, এবং সেগুলোকে আমরা ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কেও বলতে পারি। যদিও জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে একটি আদর্শ মডেল হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু তারপরও আমরা তার দুই একটি সমালোচনা আমরা অনেক সময় দেখতে পারি, যে আমলাতন্ত্রের তান্ত্রিক ব্যবস্থায় আমলাদের যে অবস্থান এবং ভূমিকার প্রশ্নে ওয়েবার শুধুমাত্র সংগঠনের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি নিবন্ধন করেছে, কিন্তু এর মধ্যে যে অনেক সময় বিভিন্ন রকমের অসঙ্গতি দেখা দেয়, সেই বিষয়টি সম্পর্কে ম্যাক্স ওয়েবার আমাদেরকে ব্যাখ্যা প্রদান করেন। এছাড়া আমলাতন্ত্র ও গণমুখী কর্মচারীদের সাধারণত ব্যক্তিগত আবেগ অনুভূতি যে প্রভাবমুক্ত থাকার কথা বলেছেন, কিন্তু এ উদ্দেশ্যেও আবার ঠিক সাথে সাথে এটিও সত্য যে কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক এবং কর্মচারীদের পারস্পরিক সুযোগ সুবিধার ভিত্তিতেই কিন্তু আমলাতন্ত্র একটি সফল সংগঠন হিসেবে গড়ে ওঠে। তো এক্ষেত্রে অবশ্যই কর্মকর্তা কর্মচারীদের আবেগ অনুভূতির দিকটাও দৃষ্টি নিবন্ধন করতে হবে। এছাড়া আমলাতন্ত্রের যে সমালোচনা করেছেন তা অনেক সময় আমরা অসম্পূর্ণ দেখে থাকি। তো এই সকল দিক থেকে আমরা বলতে পারি যে আমলাতন্ত্রের কিছু কিছু ত্রুটি আমরা দেখতে পাই। তো ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রে কিছু ত্রুটি থাকা সত্ত্বেও তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি আমলাতন্ত্রকে সকল জটিলতা এবং নিরসন পূর্বক একটি সহজ এবং পর্যবেক্ষণযোগ্য এবং একটি সাবলীল মডেল হিসেবে চিহ্নিত করার একটি প্রয়াস করেছেন, এবং এই সাথে সাথে আমলাতন্ত্রকে প্রশাসন ব্যবস্থার একটি অপরিহার্য এবং একটি প্রয়োজনীয় যে একটি সংগঠন সেই হিসেবে আমাদেরকে সামনে তুলে ধরেছেন। আর একথাও তো সত্য যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বিশ্বে আমলাতন্ত্র একটি সফল এবং একটি আদর্শ মডেল এবং রাষ্ট্র পরিচালনার জন্য একটি অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে। এই জন্য আমলাতন্ত্রের গুরুত্ব অপরিসীম। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব।